আচ্ছা, নেক্সট হচ্ছে টাইপস অফ স্টেম সেল। স্টেম সেল কত ধরনের হয়? 3 ধরনের হয়। যেটা একদম এমব্রায়ো থাকা অবস্থায় আমরা স্টেম সেলস কনজার্ভ করি সেগুলোকে এমব্রায়োনিক স্টেম সেলস বলে। এমব্রায়োটা আরেকটু ডেভেলপ করে যখন ফিটাস হয়ে যায়, 4-5 মাস যখন হয় তখন ফিটাস হয়। তো 8 উইকস মানে না, 4-5 মাস না, 2 মাস, 2-3 মাস, ঠিক আছে, 2-3 মাস যখন হয়ে গেছে বেবিটা বুমবে, তখন সেটাকে ফিটাস বলে। তো ওই ফিটাস থাকা এমব্রায়ো হচ্ছে তার আগে প্রথম কয়েক সপ্তাহ। আর 2 মাস হয়ে যাওয়ার পর যদি ফিটাস হয়ে যাওয়া কালীন তুই স্টেম সেলসগুলো রেখে দিস, সেগুলোকে বলা হবে ফিটাল স্টেম সেলস, ঠিক আছে। আর অ্যাডাল্ট স্টেম সেলস হচ্ছে অ্যাডাল্ট অবস্থায়, মানে তুমি জন্মে গেছি, আমরা অ্যাডাল্ট হয়ে গেছি, তারপর যদি আমাদের বডি থেকে কোনো স্টেম সেলস রাখা হয় তখন সেটাকে অ্যাডাল্ট স্টেম সেলস বলে, যদিও সেটা খুবই লিমিটেড। অ্যাডাল্ট স্টেম সেলস এমন কিছু বেশি পাওয়া যায় না, ঠিক আছে। তো এটাতে এমন কিছু আগেরগুলোর মতো বোঝার মতো নেই, ফটাফট আমি এগুলো এবার নিয়ে যাব। তো এমব্রায়োনিক স্টেম সেলস প্রথম কথাতেই আছে। এমব্রায়োনিক স্টেম সেলস কোন জায়গাতে পাবি? এমব্রায়োতে। কোন স্টেজে সেটা খুব ইম্পর্ট্যান্ট, একদম শুরুতে, ঠিক আছে, একদম শুরুতে। মানে ধর জাইগোট ফর্ম হয়েছে, জাইগোট মানে কি? মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট জুড়ে জাইগোট হয়েছে, এটা মানে ফার্টিলাইজেশন হয়েছে। তো জাইগোটও হওয়া মানে কি? ফার্টিলাইজেশন হয়েছে। ফার্টিলাইজেশনের 4-5 দিনের মধ্যেই, তুই যদি সেলস জোগাড় করিস, সেটাকে ওই সময়টাকে কি বলে? 4-5 দিন যখন হয়ে যায় তখন ওটাকে কি বলা হয়? এমব্রায়োটার কি স্টেজ বলা হয়? আমি একটু আগেই বলেছি, ব্লাস্টোসিস্ট না, আগের দিন মনে হয় বলেছি ব্লাস্টোমিয়ার বা ব্লাস্টোসিস্ট। মোটামুটি 70 থেকে 100টা সেল হয় বা 200টা সেল হয় বলতে পারিস, ঠিক আছে। এই স্টেজে তুই যদি সেলস জোগাড় করিস সেটাকে স্টেম সেল বলে। এগুলো কিন্তু টোটিপোটেন্ট হয়, যেহেতু এমব্রায়োনিক অবস্থায় তুই নিয়েছিস, সেটা টোটিপোটেন্ট। বডিতে তুই যে কোনো রকমের সেল এইগুলো দিয়ে গ্রো করাতে পারবি, ঠিক আছে। একটা জিনিস মনে রাখতে হবে, এমব্রায়োনিক স্টেম সেল জোগাড় করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। মানে যদি ফার্টিলাইজেশনটা মায়ের পেটের মধ্যে হয়, অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন মায়ের পেটের মধ্যে হয় না, ফার্টিলাইজেশন তো হয় মায়ের বডিতে, ফ্যালোপিয়ান টিউবে। ফার্টিলাইজেশন হওয়ার পর যদি বেবিটা উম্বে গ্রো করতে থাকে, ওখান থেকে স্টেম সেল বার করা যায় না। তাহলে স্টেম সেল কাদের বার করে? এমব্রায়োনিক স্টেম সেল শুধুমাত্র তাদের বার করে যাদের ফার্টিলাইজেশন বডির বাইরে হয়। যেমন টেস্ট টিউব বেবির ব্যাপারে নিশ্চয়ই আগে পড়েছিস, যে হয়তো মাদারের ইউটেরাসের এনভায়রনমেন্টটা খুব একটা সুটেবল নয়, তো ওখানে ফার্টিলাইজেশন হতে পারছে না। তখন ফার্টিলাইজেশন কোথায় করানো হয়? টেস্ট টিউবে করানো হয়, জানিস তো। টেস্ট টিউবে মেল গ্যামেট নেওয়া হয়, টেস্ট টিউবে ফিমেল গ্যামেট নেওয়া হয়, এগ নেওয়া হয়, আর মেল গ্যামেট স্পার্ম নেওয়া হয়, দিয়ে সেগুলোকে এখানে মেশানো হয়। কোনো না কোনো মেল গ্যামেট কোনো না কোনো ফিমেল গ্যামেটের সাথে ফিউজ করে কি ফর্ম করে? এমব্রায়ো ফর্ম করে। ফিউজ করার পর এমব্রায়ো ফর্ম করে। এবার শুধুমাত্র একটা এমব্রায়ো না, অনেকগুলো এমব্রায়ো ফর্ম হয়ে যায়, মাল্টিপল এমব্রায়ো ফর্ম হয়ে যায়। কেন? বিকজ তুই প্রচুর মেল স্পার্মস এখানে দিয়েছিস, প্রচুর এখানে ফিমেল গ্যামেট দিয়েছিস। দেখ, আমার বডির মধ্যে যদি ফার্টিলাইজেশন হয়, ধর আমার বডির মধ্যে ফার্টিলাইজেশন হয়েছে, মেল স্পার্মটা আমার বডির মধ্যে ঢুকে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে আমার এগকে ফার্টিলাইজ করেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক কটা এগকে ফার্টিলাইজ করবে আমার বডিতে? আমার বডিতে তো একটা টাইমে একটাই এগ রিলিজ হয়, একটা মান্থে একটাই এগ রিলিজ হয়। তো আমার বডির মধ্যে যদি ফার্টিলাইজেশন হয়, দ্যার ইজ দ্য চান্স অফ অনলি 1 এগ বিং ফার্টিলাইজ, তার থেকে বেশি নেই। বাট যখন টেস্ট টিউবে ফার্টিলাইজেশন করানো হয় তখন প্রচুর ফিমেল গ্যামেট, প্রচুর এগ আর প্রচুর স্পার্ম একসাথে দিয়ে দেওয়া হয়, যার জন্য অনেকগুলো এমব্রায়ো ফর্ম হয়ে যায়। কয়েকটা এমব্রায়ো নিয়ে মায়ের ইউটেরাসের মধ্যে দিয়ে দেওয়া হয় ফর ইমপ্লান্টেশন। এবার মায়ের ইউটেরাসে ও বসে গিয়ে আস্তে আস্তে এমব্রায়ো গ্রো করবে। আর কয়েকটা হেলদি এমব্রায়ো নিয়ে সেটাকে কি করা হয়? স্টেম সেল নেওয়া হয়, সেই এমব্রায়োগুলো থেকে স্টেম সেল নিয়ে কনজার্ভ করা হয়, ঠিক আছে। এইভাবে এমব্রায়োনিক স্টেম সেলস জোগাড় করা হয়। আর যেটা আমি তোকে বলছিলাম যে অনেক বেবিদের মা বাবারা স্টেম সেল একদম ছোট অবস্থায়, একদম
একদম শুরুতে স্টেম সেল জোগাড় করে নিয়ে কনজার্ভ করে রাখে, যাতে তারপরে গিয়ে কোনো অসুখ বিসুখ হলে সেই স্টেম সেলস ইউজ করতে পারবে, সেটা কিন্তু এমব্রায়ো থেকে নেয় না। সেই বাবা মারা যারা স্টেম সেল রাখে সেটা এমব্রায়ো থেকে নেয় না, সেটা এমব্রায়োর কি বলেছিলাম, চারদিকে দিয়ে এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন আছে, প্ল্যাসেন্টা, অ্যামনিয়ন, কোরিয়ান, চারদিকে যে এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন আছে যেটা এমব্রায়োকে প্রোটেক্ট করে, নারিশমেন্ট দেয়, সেই জায়গা থেকে স্টেম সেল নেয়। অ্যান্ড দোজ আর নট কমপ্লিটলি টোটিপোটেন্ট, কখনোই ওগুলো পুরোপুরি টোটিপোটেন্ট হবে না। ঠিক আছে, তাহলে এমব্রায়োনিক স্টেম সেলস চলে গেল। এবার আমি আরেকটু ডেভেলপ করলাম এমব্রায়োকে, আরেকটু যখন এমব্রায়ো ডেভেলপ হয়ে যায় 8 উইকে, 8 উইক মানে মোটামুটি 2 মাসের কাছাকাছি, মোটামুটি 2 to 3 মান্থসের কাছাকাছি, তখন সেটাকে তুই ফিটাস বলবি। ঠিক আছে, ফিটাস হয়ে যাওয়ার পর যদি ওই সময় এমব্রায়োটা ফিটাস হয়ে যাওয়ার পর তুই যদি স্টেম সেলস জোগাড় করিস ফিটাসের অর্গ্যান থেকে, আচ্ছা ফিটাস হয়ে যাওয়া মানে 2-3 মাস হয়ে যাওয়া মানে কিন্তু তার আস্তে আস্তে অর্গ্যান ডেভেলপমেন্ট শুরু হয়েছে, আস্তে আস্তে হাত, আস্তে আস্তে পা ডেভেলপ করা শুরু হয়েছে। ঠিক আছে, তোর কি মনে হয় যদি হাত পা ডেভেলপ করতে শুরু করে আর সেইখান থেকে যদি তুই স্টেম সেলস নিস, সেটা কি অন্য কিছু ডেভেলপ করতে পারবি? একটা ফিটাসের যদি আস্তে আস্তে এরকম পা ডেভেলপ করতে শুরু করে আর তুই এখান থেকে কিছু সেল নিয়ে সেটাকে স্টেম সেল হিসাবে স্টোর করে রাখলি, তোর কি মনে হয় এই সেলটা দিয়ে তুই পরে কিডনি বানাতে পারবি? অবশ্যই না, বিকজ এর ফেট ডিসাইড হয়ে গেছে। মনে আছে আমি ডিফারেন্সিয়েশনের কথা বলেছিলাম, ফেট চুজ করার, ফেট ডিসাইড হয়ে যাবার, তো এর ফেট ডিসাইড হয়ে গেছে যে এই পায়ের সেল হবে। এটাকে তুই যদি স্টোর করে রাখিস, তুই পরে হয়তো পায়ের কোনো ইনজিওরি হলে তুই সেটা ঠিক করতে পারবি, কিন্তু তুই এটা দিয়ে লিভার কিডনি বানাতে পারবি না। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, ফিটাল স্টেম সেলস যদি ডিফারেন্সিয়েশন হয়ে গিয়ে থাকে সেটা কি কমপ্লিটলি টোটিপোটেন্ট হবে? কখনোই টোটিপোটেন্ট হবে না। ঠিক আছে, তো এবার ফিটাল স্টেম সেলসের মধ্যেও 2 রকমের স্টেম সেলস হয়। একটা হচ্ছে ফিটাল প্রপার স্টেম সেলস থাকে। ফিটাল প্রপার স্টেম সেলস মানে এটা জেনারেলি জোগাড় করা হয় অ্যাবর্শনের পর, এটা জেনারেলি পাওয়া যায় অ্যাবর্শনের পর। এই স্টেম সেলগুলো পুরোপুরি যে বেঁচে থাকে সারা জীবন তা নয়, পুরোপুরি বাঁচিয়ে রাখতে পারবি না, বিকজ যেহেতু এরা অ্যাবর্শন হয়ে গেছে, নিশ্চয়ই সেই স্টেম সেলগুলোরও কোনো ফিটাল সেলসগুলোরও নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল। তো সেই ফিটাল স্টেম সেলস, একটা বেবি যে অ্যাবর্ট হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে, অ্যাবর্ট মানে জানিস নষ্ট হয়ে গেছে, তো সেই ফিটাসের যদি স্টেম সেল জোগাড় করে রাখিস, কেন জোগাড় করে রাখবি? একটা যে বেবি অ্যাবর্টই হয়ে গেছে তার স্টেম সেল জোগাড় করে রাখার কি মানে? বিকজ ধর সেই বাবা মায়ের আর একটা বেবি হলো, পরে আর একটা বেবি হলো, তো সেই বেবিটার যদি কোনো বডিতে সমস্যা হয়, তাহলে এই আগের অ্যাবর্টেড বেবির স্টেম সেল নিয়ে ইউজ করা যেতে পারে, কিন্তু একদম যে ইউজ হবে তা নয়, কিন্তু যেতে পারে। কেন? বিকজ আফটারঅল তো ওদের মধ্যে অনেক সিমিলারিটি থাকবে, একই বাবা মায়ের থেকে আসছে, তো ওই জন্য অ্যাবর্শন হওয়ার পর একের সময় রেখে দেয়। বাট ডোন্ট থিঙ্ক এরা কিন্তু ইমর্টাল নয়, এরা বেশি দিন বাঁচে না, বাট দে আর মাল্টিপোটেন্ট মানে জাস্ট একটা ফ্যামিলি অফ সেলস বানাতে পারবে। ঠিক আছে, এটা হলো ফিটাল প্রপার স্টেম সেলস। এবার যেটা অ্যাকচুয়ালি বেশিরভাগ ইউজ হয়, যেই বাবা মারা আজকাল অনেক নিজেদের বেবির জন্য স্টেম সেল জোগাড় করে রেখে দেয়, সেটা জেনারেলি এই জায়গা থেকে নেয়, এক্সট্রা এমব্রায়োনিক ফিটাল স্টেম সেলস দেখে নেয়। মানে যদি এটা তোর এমব্রায়ো হয়, এমব্রায়োর চারদিকে যে মেমব্রেনগুলো আছে সেই মেমব্রেন থেকে, স্পেশালি প্ল্যাসেন্টার রোল নিশ্চয়ই ক্লাস 10-এ পড়েছিস, যে এমব্রায়োকে নারিশমেন্ট দেয়। প্ল্যাসেন্টা অবধি মায়ের থেকে প্রচুর ফুড পাইপস এসে এখানে প্ল্যাসেন্টাতে জোরে, তো মায়ের থেকে ফুডকে সাপ্লাই করে, প্ল্যাসেন্টা দিয়ে সাপ্লাই হয়। প্ল্যাসেন্টায় অ্যাক্ট অ্যাজ আ শক অ্যাবজর্বার টু, যদি বাই চান্স মা পড়ে টরে যায় বেবিটার কিছু ক্ষতি হবে না, বিকজ প্ল্যাসেন্টা উইল অ্যাক্ট অ্যাজ আ শক অ্যাবজর্বার। ঠিক আছে, তো এই এক্সট্রা এমব্রায়োনিক ফিটাল স্টেম সেলস জোগাড় করা যায় আফটার দ্য বেবি ইজ বর্ন। বেবি যখন জন্মে গেল, ধর মায়ের বেবি 9 মাস পর জন্মে গেল, মায়ের যখন বেবি জন্মে গেল এই প্ল্যাসেন্টাটা আর কোনো কাজে লাগবে না, সেই প্ল্যাসেন্টাটাও একের সময় বেরিয়ে আসে, একের সময় মায়ের বেবির সাথে একটু বেরিয়ে আসে, আর এক সময় কি হয়, মায়ের বডিতে প্ল্যাসেন্টাটা আবার অ্যাবজর্ব হয়ে যায়। তো এই প্ল্যাসেন্টা থেকে, যেহেতু প্ল্যাসেন্টার মধ্যে তো আরও অনেক এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনও থাকবে, অ্যামনিয়ন, কোরিয়ান এসবও থাকবে, তুই যদি এখান থেকে কিছু স্টেম সেলস নিয়ে রাখিস, এই স্টেম সেলসগুলো কি হবে, প্লুরিপোটেন্ট, মাল্টিপোটেন্টের থেকে বেটার প্লুরিপোটেন্ট, অনেক ধরনের সেলস তুই বানাতে পারবি। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে গেল এক্সট্রা এমব্রায়োনিক ফিটাল স্টেম সেলস। নেক্সট হচ্ছে অ্যাডাল্ট স্টেম সেলস।
অ্যাডাল্ট স্টেম সেলস কিন্তু সোম্যাটিক সেলস থেকে বানানো হয়। সোম্যাটিক সেল মানে কি? আমাদের বডি সেলকে সোম্যাটিক সেল বলে। সোম্যাটিক সেল ছাড়া আর কি সেল আছে? জার্ম সেল। জার্ম সেল মানে হচ্ছে সেক্স সেলস। আমি আগের দিনও কবে একটা বেশ বললাম, জার্মিনাল সেলসের ব্যাপারে বলছিলাম। মানে কি? স্পার্ম আর এগ, সেটা হচ্ছে জার্মিনাল সেলস। জার্মিনাল সেলস ছাড়া যা যা আমাদের বডিতে সেল আছে সেগুলোকে বলা হয় সোম্যাটিক সেলস, সোম্যাটিক স্টেম সেল বা সোম্যাটিক সেল। তো এই সোম্যাটিক স্টেম সেল থেকে তুই কি বানাতে পারবি? তুই যেখান থেকে বডি নিয়েছিস শুধুমাত্র সেইটাই বানাতে পারবি, তাছাড়া কিন্তু তুই বানাতে পারবি না কিছু। ঠিক আছে? জেনারেলি সোম্যাটিক এই অ্যাডাল্ট স্টেম সেলস পাওয়া যায় কিসের মধ্যে থেকে? বোন ম্যারোর থেকে পাওয়া যায়। তুই কোনোদিন শুনেছিস কিনা তোরা জানি না, কোনো কারোর যদি ব্লাড ক্যান্সার হয়, ঠিক আছে, কারোর ব্লাড ক্যান্সার হওয়া মানে কি? তার হোয়াইট ব্লাড সেলস এফেক্ট হয়েছে। ব্লাড ক্যান্সার হওয়া মানে কি? তার হোয়াইট ব্লাড সেল এফেক্ট হয়েছে। তো হোয়াইট ব্লাড সেল এফেক্ট হয়েছে মানে তার প্রচুর হোয়াইট ব্লাড সেল বেড়ে যাচ্ছে, মানে তার বোন ম্যারোটা বেসিক্যালি ডিফেক্ট হয়ে গেছে। কারণ হোয়াইট ব্লাড সেল কোথা থেকে ডেভেলপ করে? বোন ম্যারো থেকে ডেভেলপ করে। তো বোন ম্যারোটা নিশ্চয়ই তার মধ্যে ডিফেক্টিভ হয়ে গেছে। ডাক্তাররা জিজ্ঞেস করে যে পেশেন্ট যার ব্লাড ক্যান্সার হয়েছে তার কোনো সিবলিং আছে কিনা। তার যদি কোনো সিবলিং থাকে তার থেকে বোন ম্যারো নেওয়ার চেষ্টা করে। বিকজ জেনারেলি কি হয়, সিবলিংয়ের একদম ওন সিবলিং হলে তাদের বোন ম্যারোর মধ্যে অনেক সিমিলারিটি থাকে। যদি তার সিবলিং থেকে বোন ম্যারোটা নিয়ে সেই পেশেন্টের মধ্যে গ্রাফট করে দেওয়া হয়, হতে পারে ব্লাড ক্যান্সারটা এক সময় ঠিক হয়ে যায়। কেন বোন ম্যারো? ওয়াই বোন ম্যারো? বিকজ বোন ম্যারোর মধ্যে স্টেম সেলস থাকে, এই স্টেম সেল থেকে নতুন সেল ফর্ম হয়ে যায়। ওই জন্যই বোন ম্যারোটাই ওরা ট্রান্সপ্লান্ট করায় সিবলিং থেকে। তো বোন ম্যারো থেকে প্রচুর অ্যাডাল্ট স্টেম সেলস পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আর বোন ম্যারো, আচ্ছা বোন ম্যারো কীরকম? বোন ম্যারো সেলসগুলো কীরকম পোটেন্ট? মাল্টিপোটেন্ট। মনে রাখতে হবে কোনটা কীরকম পোটেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। ফিটাল স্টেম সেলস যেমন প্রপারটা মাল্টিপোটেন্ট, এক্সট্রা এমব্রায়োনিকটা প্লুরিপোটেন্ট, অ্যাডাল্ট স্টেম সেলস আবার মাল্টিপোটেন্ট। এটা কিন্তু খুব মনে রাখা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বইটা থেকে পড়ে দেখ, আই ডোন্ট থিঙ্ক আর কোনো প্রবলেম হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি চলে যাব ইউজেস অফ স্টেম সেলস অর স্টেম সেল থেরাপিতে। নেক্সট চলে যাবো ইউজেস অফ স্টেম সেলস অর স্টেম সেল থেরাপি। ইউজেস মোটামুটি আমি বলে দিলাম, একটা তুই বোন ম্যারোর কথা বললাম। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা সব থেকে বেশি এখন ইউজ হয়। স্টেম সেল থেরাপি এখনও অতটা উন্নত না, মানে পিপল জেনারেলি ডোন্ট গো ফর স্টেম সেল থেরাপি। একটা খরচা টরচার ব্যাপার আছেই, আর আরেকটা ব্যাপার সবাই জানে না এটার ব্যাপারে খুব একটা। বোন ম্যারো ট্রান্সপ্লান্টটাই বেশি ইউজ হয়। তুই বইতেও দেখ বেশিরভাগ বোন ম্যারো নিয়েই বলা আছে। আমি একটু রিড করছি, দেখে নে পেজ নাম্বার 621-এ। Uses of stem cells or stem cell therapy. Stem cell therapy is the use of stem cells to treat or prevent a disease or a diseased condition. Bone marrow transplant is the most widely used stem cell therapy without any controversy. Stem cells are being routinely used in medical therapies such as congenital immunodeficiency disorders. Immunodeficiency মানে কি? ইমিউন সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে না। যেরকম পড়েছিলি তোর এডিএ ডিজিজ পড়েছিলি, যেটার মধ্যে জিন থেরাপি ইউজ করা হয়। এখানেও ইনফ্যাক্ট দেওয়া আছে, দেখ, সিভিয়ার কম্বাইন্ড ইমিউন ডেফিসিয়েন্সি, এটার ব্যাপারেই বলা হয়েছিল, এডিএ ডিজিজ। তো এটার জন্য ইউজ করা হয় স্টেম সেল থেরাপি। ব্লাড ক্যান্সার এক্ষুনি বললাম, লাইক লিউকেমিয়া, সার্টেন টাইপস অফ লিম্ফোমা ইনক্লুডিং হজকিন্স ডিজিজ অ্যান্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। কনজেনিটাল, আচ্ছা কনজেনিটাল বারবার যে বলছে, কনজেনিটাল মানে কি? যেটা নিয়ে মানুষ জন্মায়, যে ডিসঅর্ডারটা নিয়ে কেউ জন্মাচ্ছে সেটা হচ্ছে কনজেনিটাল। ডিসঅর্ডার্স লাইক থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া নিশ্চয়ই আগে পড়েছিস। ব্লাড সেল, রেড ব্লাড সেল যে হয় না আমাদের, রেড ব্লাড সেল কীরকম শেপের হয়? বাইকনকেভ শেপের হয়, বাট ওই ন্যাচারাল বাইকনকেভ রেড ব্লাড সেলগুলো সিকল শেপড হয়ে যায়। ঠিক আছে? সেই এরকম সিকল শেপড হয়ে যায়, সেটাকে সিকল সেল অ্যানিমিয়া বলে। Augmentation of bone marrow in persons whose bone marrow is destroyed by high doses of chemotherapy or radiation. ধর কারোর ক্যান্সার হয়েছে, কারোর ক্যান্সার হওয়ার জন্য তাকে কেমোথেরাপি নিতে হয়েছে, রেডিয়েশন নিতে হয়েছে ক্যান্সারটা ঠিক করার জন্য, যার জন্য বোন ম্যারোটা নষ্ট হয়ে গেছে। তো বোন ম্যারো নষ্ট হয়ে যাওয়ার জন্য বোন ম্যারোটাকে ট্রিট করাটাও স্টেম সেল থেরাপির মধ্যে পড়ে।
আর ফিফথ পয়েন্ট দেখ, ইন অ্যাডিশন টু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ক্যারিড আউট টু ট্রিট ইমিউন রিলেটেড ডিসঅর্ডার্স, দ্য সেল ট্রান্সপ্লান্ট মে বি ক্যারিড আউট টু ট্রিট ডায়াবেটিস। হ্যাঁ, ডায়াবেটিস ট্রিট করার জন্য ইউজ করা হয়। আচ্ছা, ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস হয় বিকজ আমাদের ব্লাডে ফ্রি সুগার ঘুরে বেড়াচ্ছে। এগুলো খুব সিম্পল জিনিস, এগুলো বোঝা উচিত এতদিনে। ডায়াবেটিস মানে হচ্ছে ফ্রি সুগার ঘুরে বেড়াচ্ছে তোর বডিতে। আর সেটা কেন ঘুরে বেড়াচ্ছে? কে নেই যার জন্য সুগার ঘুরে বেড়াচ্ছে? নিশ্চয়ই ইনসুলিন তোর বডিতে সাপ্লাই হচ্ছে না, ইনসুলিনটা ঠিকঠাক প্রোডাকশন হচ্ছে না তোর বডিতে। আগের দিনই বলছিলাম, কবে একটা বলছিলাম যে ইনসুলিনটা দু ধরনের প্রবলেম হতে পারে। এক হচ্ছে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, তোর সেল রিসিভ করতে পারছে না, আর আরেকটা হচ্ছে ইনসুলিন প্রোডাকশনই হচ্ছে না। যে কোনো কারণেই হোক ইনসুলিন সেলগুলো ডিফেক্টিভ হয়ে গেছে। আর ইনসুলিন কে প্রডিউস করে? প্যানক্রিয়াসের বিটা সেলস। প্যানক্রিয়াসের সেলস আছে না 3 রকমের, যেগুলোকে একসাথে বলে আইসলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ইসলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। আলফা সেল, বিটা সেল হয়। তো এই বিটা সেলগুলো কী তৈরি করে? ইনসুলিন। বিটা সেলগুলো ইনসুলিন তৈরি করে। তো নিশ্চয়ই এই বিটা সেলগুলোতে কোনো প্রবলেম হয়েছে। তো তখন কি করা হয়? স্টেম সেল দিয়ে এই বিটা সেলগুলো নতুন করে প্রডিউস করিয়ে বডিতে ছেড়ে দেওয়া হয়। প্যানক্রিয়াটিক সেলসগুলো নতুন করে ডেভেলপ করানো হয়। স্টেম সেল মানেই কি, যেই সেলগুলো তো ডিফেক্টিভ সেই সেলগুলোকে নতুন করে বানানো, তাই তো? তো সেটা একটা হতে পারে। আর একটা হচ্ছে সার্টেন টাইপ অফ ব্রেন সেলস। হ্যাঁ, পার্কিনসন ডিজিজ আর হান্টিংটন ডিজিজ বলেছি আগেও। পার্কিনসন ডিজিজ মানে হচ্ছে মুভমেন্টে প্রবলেম হয়ে যায়, তাদের হাত পা কোঅর্ডিনেশন ঠিকঠাক থাকে না, নার্ভের প্রবলেম হয়, যার জন্য মুভমেন্টের প্রবলেম এসে যায়, সেটা পার্কিনসন্স ডিজিজ। আর আরেকটা হচ্ছে হান্টিংটন ডিজিজ, যেটা হচ্ছে ব্রেনের সেলসগুলো আস্তে আস্তে ডেড হতে থাকে। তো যাই হোক না কেন, দুটোর মধ্যেই নার্ভ সেলস ড্যামেজ হয়ে যায়। তো নার্ভ সেলস যদি আবার নতুন করে বানানো যায়, দ্যাটস আ ভেরি গুড থিং। সেটাও স্টেম সেল দিয়েই করা হয়। নেক্সট কি লেখা আছে? নাও embryonic cell lines and antologous embryonic stem cells generated through therapeutic cloning have a possible source for future therapies. Medical researchers believe that skin cell therapy has potential to dramatically change treatment of human diseases. Skin cell therapy মানে আমাদের যে স্কিনের সেল হয় সেই সেল থেরাপি। In future, stem cells are anticipated to treat a wide variety of disease. In future, বুঝতে পারছিস, এখন স্টেম সেল সেভাবে উন্নত এখনো মার্কেটে আসেনি সেইভাবে। Wide variety of diseases including cancer, Parkinson's disease, multiple sclerosis, spinal cord injuries, muscle damage, etc. ঠিক আছে? নেক্সট টপিকটা ইম্পর্টেন্ট, সিলেবাসে আছে ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেলস। নামে বুঝতে পারছিস, নামটা কি বলছে? ইনডিউসড মানে হয়তো সেই সেলগুলো প্রথমে প্লুরিপোটেন্ট স্টেম সেল ছিল না, হয়তো তারা স্টেম সেলই ছিল না, তাদেরকে জোর করে স্টেম সেল বানানো হয়েছে, সেটাকে তো ইনডিউসড কথাটা ওই জন্য ইউজ করা হয়। ঠিক আছে, না কথাটাতেই বোঝা যাচ্ছে, মুখস্থ করার দরকারই নেই কিছু কিছু জিনিস, জাস্ট তোকে টার্মগুলো একটু মনে রাখতে হবে যে টার্মগুলো কি বলছে। ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেলস, ঠিক আছে, মানে আমাদের যে অ্যাডাল্ট স্টেম সেলগুলো হয়, একটু আগেই বললি অ্যাডাল্ট স্টেম সেলের ব্যাপারে। স্টেম সেল অনেক ধরনের হয়, এমব্রায়োনিক, ফিটাল আর অ্যাডাল্ট। বইটাতে একবার দেখবি অ্যাডাম স্টেম সেলস কিন্তু ন্যাচারালি মাল্টিপোটেন্ট হয়। প্রথমে কি হয়? প্রথমে টোটিপোটেন্ট, সব থেকে বেশি সেলস ও রাইজ করাতে পারে, প্লুরিপোটেন্ট, মাল্টিপোটেন্ট। তাহলে প্লুরিপোটেন্ট হলে বেটার, তো তুই বেশি সেল জন্মাতে পারবি মাল্টিপোটেন্টের থেকে। অ্যাডাল্ট স্টেম সেলগুলো মাল্টিপোটেন্ট, এটা প্লুরিপোটেন্ট। অ্যাডাল্ট স্টেম সেলসগুলো মাল্টিপোটেন্ট। আমি যদি অ্যাডাল্ট স্টেম সেলসগুলোকে জোর জবরদস্তি প্লুরিপোটেন্ট বানিয়ে দিই, তখন সেটাকে বলা হয় ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেলস। আইদার আমি অ্যাডাল্ট স্টেম সেলসকে জোর করে প্লুরিপোটেন্ট বানাবো, বা আমার যে নর্মাল স্কিন সেলস আছে, নর্মাল স্কিন সেল যেগুলো স্কিনের ওপরে পাওয়া যায়, নর্মাল স্কিন সেলসকে কি বলা হয়? এপিথেলিয়াম বা এপিথেলিয়াল সেলস বলা হয়। তো নর্মাল স্কিন সেলসকে যদি আমি প্লুরিপোটেন্ট বানাতে পারি, বা অ্যাডাল্ট স্টেম সেলস যেগুলো নর্মালি মাল্টিপোটেন্ট, সেটাকে আমি যদি প্লুরিপোটেন্ট বানাতে পারি, যেভাবেই হোক, সেটা প্রোটিন ট্রান্সক্রিপশন করা হয়, অনেক ধরনের ট্রিটমেন্ট করানো হয়, যেভাবেই হোক না কেন যদি আমি করাতে পারি ল্যাবরেটরিতে, সেটাকেই বলা হবে ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেলস। ঠিক আছে? আচ্ছা, তো জেনারেলি ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেলস আমরা কেন করি? সেটা দিয়ে আমরা আমাদের বডিতে যে টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে সেই টিস্যুগুলো বানাতে পারবো। স্পেশালি এগুলো ইউজ করতে পারবো আমার ডায়াবেটিস ঠিক করার জন্য, পার্কিনসন ডিজিজ ঠিক করার জন্য। আর এক এক সময় কি হয়, এই ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেলসগুলো স্টোর করা হয়, সেটা দিয়ে নতুন স্টেম সেলসের ব্যাপারে রিসার্চ করা যাবে।
ঠিক আছে, তাহলে একবারটি দেখে নে বইটা, কিচ্ছু নেই, বুঝতে পারছি? যদি না বুঝে থাকিস আরেকবার ভিডিওটা দেখে নে, কোনো ব্যাপার না, ভেরি ইজি থিং। ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেলস, দিস আর রিপ্রোগ্রামড অ্যাডাল্ট, রিপ্রোগ্রাম মানে ওকে নতুন করে প্রোগ্রাম করে বানানো হয়েছে, রিপ্রোগ্রামড অ্যাডাল্ট স্টেম সেলস অর এপিথেলিয়াল সেলস সো দ্যাট দে বিকাম প্লুরিপোটেন্ট। তো অ্যাডাল্ট স্টেম সেলস কিন্তু মাল্টিপোটেন্ট থাকে, সেটাকে জোর করে প্লুরিপোটেন্ট বানানো হচ্ছে। These stem cells are developed in the laboratory. Scientists have developed techniques of genetic engineering, reprogramming with protein transcription factors of differentiated cells into pluripotent stem cells, equivalent to embryonic stem cells. তাহলে মোটামুটি pluripotent stem cells গুলোকে এমন বানিয়ে দিচ্ছে যেরকম এমব্রায়নিক হয়ে যাচ্ছে। এমব্রায়নিকগুলো টোটিপোটেন্ট, অতটা টোটিপোটেন্ট ওরা জোর করে বানাতে পারবে না, বাট প্লুরিপোটেন্ট বানিয়ে ফেলছে। Such cells are called induced pluripotent stem cells. These cells can be used for following objectives. Patients' own cells can be programmed into iPS cells to be used to replace non-functional tissues. iPS cell lines are being used to treat diabetes type 1 and Parkinson's disease and dozens of other diseases যেখানে ইনসুলিনটা প্রোডাকশনই হয় না, সেরকম ডায়াবেটিসে। Frozen blood samples are also used as a source of induced pluripotent stem cells. This has opened a new avenue for obtaining stem cells. ঠিক আছে, স্টেম সেল থেরাপি কোথায় কোথায় ইউজ করা হয়, অনেকগুলো ডিজিজের নাম দেওয়া আছে, যে কোনো 5-6টা পড়ে নিবি। ডায়াবেটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, পার্কিনসন্স, অ্যালজাইমার্স, আর্থ্রাইটিস, অনেকগুলো আছে, যে কোনো 5-6টা কিন্তু পড়ে নিবি, মুখস্থ করে রাখবি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখ, ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টেম সেল টেকনিক। ডিসঅ্যাডভান্টেজ কি স্টেম সেল ইউজ করার? ডিসঅ্যাডভান্টেজ কি? স্টেম সেল যে ট্রিটমেন্ট করা হয়, স্টেম সেল যে ইউজ করে তুই যে নতুন নিউ সেলস যে বানাবি, সেটার আগে প্রথমে ইমিউনো সাপ্রেশন করতে হয়। ইমিউনো সাপ্রেশন মানে কি? ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করতে হয়, তোর বডির ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করতে হবে। বিকজ তোর বডির ইমিউন সিস্টেম হঠাৎ করে স্টেম সেলগুলোকে থ্রেট ভেবে ওটার আগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে স্টেম সেলগুলোকে খতম করে দিতে পারে, অ্যাটাক করে। তোর বডির স্টেম সেল ইউজ করে তোর বডিরই কোনো অর্গ্যান বানানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু আফটারঅল সেটা তোর বডির স্টেম সেল, যেটা বাইরে রাখা হয়েছিল এতদিন, স্টেম সেলগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল, হঠাৎ করে সেই স্টেম সেলগুলো দিয়ে একটা অর্গ্যান বানিয়ে, ধর লিভার ড্যামেজ হয়েছে, স্টেম সেল ইউজ করে লিভার বানিয়ে সেই লিভারটাকে তোর বডিতে ঢোকানো হচ্ছে। কিন্তু এরকম হতে পারে, চান্স কম, বাট এরকম হতে পারে যে তোর বডি সেই লিভারটাকে আইডেন্টিফাই না করতে পারে। এটা যদি তোর ওন স্টেম সেল ইউজ করা হয় তাহলে তো খুব ভালো, রিজেক্ট করার চান্স খুব কম, মানে তোর বডি সেটাকে থ্রেট হিসাবে দেখা খুব কম। বাট আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম যে তোর সিবলিংয়ের বোন ম্যারো ধর ইউজ করা হলো, আমার ব্লাড ক্যান্সার হয়েছে তো আমার সিবলিংয়ের বোন ম্যারো ইউজ করে ব্লাড সেল বানানো হলো, তাহলে যতই আমার সাথে আমার সিবলিংয়ের সিমিলারিটি থাকুক কি না থাকুক, আফটারঅল তো সেটা অনেকটা ফরেনই হলো না আমার বডির জন্য। তখন সেটা আমার বডি ওর স্টেম সেলগুলোকে, আমার সিবলিংয়ের স্টেম সেলগুলোকে থ্রেট হিসাবে দেখতে পারে। যদি আমার বডি স্টেম সেল, যদি আমার বডি সেটাকে থ্রেট হিসাবে দেখে, তাহলে আমার বডির ইমিউন সিস্টেম পুরো জেগে যাবে ওটাকে শেষ করার জন্য, আর স্টেম সেলগুলোকে টার্গেট করবে, টার্গেট করে পুরো নষ্ট করে দেবে। ঠিক আছে, এটার চান্স খুব কম যদি ওন স্টেম সেল হয়, তাহলে রিজেক্ট করবে না, তাহলে সেই অর্গ্যানটাকে রিজেক্ট করার চান্স খুব কম। যদি অন্য কারো স্টেম সেল হয় সেটা চান্সটা খুব বেশি হয়ে যায়। তো এটা পুরোপুরি চান্স, বাই চান্সের ব্যাপার, তোর বডির ওপর নির্ভর করে তোর বডি সেটাকে অ্যাকসেপ্ট করবে কি রিজেক্ট করবে। ঠিক আছে, আর একটা হচ্ছে তোর হয়তো আমার লিভার সেল, আমার হয়তো নতুন লিভার লাগানো হবে, আমার লিভারটা ড্যামেজ হয়ে গেছে, আমার নতুন লিভার লাগানো হবে। তো আমার লিভারটা যে ড্যামেজ হয়ে গেছে, হতে পারে আমার লিভারের জায়গায় এখনও কিছু কিছু লিভার ড্যামেজড লিভার সেলস এখনও রয়ে গেছে, হতে পারে আমার লিভারটার জায়গায় ড্যামেজড লিভার সেল এখনও রয়ে গেছে, সেগুলোকে আগে নষ্ট করতে হবে বাই রেডিয়েশন। ঠিক আছে, সেগুলোকে আগে নষ্ট করতে হয় রেডিয়েশন দিয়ে, তারপরই ট্রান্সপ্লান্ট করাতে পারবো আমি নতুন লিভার। তো এই সব কারণে ইমিউনো সাপ্রেশন করাতে হয়, ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করাতে হয়, মানে ওকে কাজ করানো বন্ধ করাতে হয়। না হলে আমি স্টেম সেল দিয়ে বানানো যেই অর্গ্যান ঢোকাতে চাইবো, আমার নিজের বডির ইমিউন সিস্টেম সেটাকে অ্যাটাক করে নষ্ট করে দেবে।
ঠিক আছে? তো সলিউশন কি? সব থেকে ভালো তুই যদি তোর নিজের বডি স্টেম সেল ইউজ করিস। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি লেখা আছে? স্টেম সেলস ট্রিটমেন্টস রিকোয়ার ইমিউনোসাপ্রেশন বিকজ দ্য রিকোয়ারমেন্ট অফ রেডিয়েশন বিফোর দ্য ট্রান্সপ্লান্ট টু রিমুভ দ্য পেশেন্টস প্রিভিয়াস সেলস, দ্য পেশেন্টস ইমিউন সিস্টেম এ টার্গেট দ্য স্টেম সেলস। ঠিক আছে? দ্য ইউজ অফ স্টেম সেলস ফ্রম দ্য সেম পেশেন্ট হু ইজ বিং ট্রিটেড ইন দ্য সলিউশন অফ দিস ইজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম। অর্থাৎ এথিক্যাল ইস্যু কি? এথিক্যাল ইস্যু মানে হচ্ছে এই যে তুই স্টেম সেল ইউজ করছিস, ইজ ইট ফেয়ার ফর হিউম্যানিটি? এটা কি কোনো স্পিসিসকে এফেক্ট করছে? এটা কি কাউকে ক্ষতি করছে? সেটা হচ্ছে এথিক্যাল ইস্যু। এথিক্যাল মানে কি? যে তুই তোর নিজের ভালো করার জন্য অন্য কারোর যাতে ক্ষতি না করিস, সেটা হচ্ছে এথিক্স। ঠিক আছে? তো এখানে সেরকম কোনো এথিক্যাল ইস্যু নেই, বিকজ অ্যাডাল্ট স্টেম সেলস যদি আমি ইউজ করে থাকি, অ্যাডাল্ট স্টেম সেলস মানে কি পড়িয়েছি? অ্যাডাল্ট স্টেম সেলস মানে হচ্ছে অ্যাডাল্ট অবস্থায়, জন্মাবার পর চিলড্রেন অবস্থায়, মানে তুই যখন 10 বছর বয়স তখনও সেটাকে অ্যাডাল্ট স্টেম সেলসই বলা হবে, বা আমার যদি 20 বছর বয়স যখন হয়ে গেছে তখন যদি স্টেম সেল নেওয়া হয় তখনও সেটাকে অ্যাডাল্ট স্টেম সেলই বলা হবে। তো অ্যাডাল্ট স্টেম সেল যখন আমি বের করছি, এক্সট্র্যাক্ট করছি আমার বোন ম্যারো থেকে বা যাই হোক, যেখান থেকেই হোক, আমি কি এমব্রায়োকে কোনো ক্ষতি করছি? না। আমি তো বড় হয়ে 10 বছরের হয়েই গেছি, আমি তো 20 বছরের হয়েই গেছি, আমি কি আর এমব্রায়ো আছি? অফকোর্স না। তো আমি কোনো এমব্রায়োকে তো ক্ষতি করছি না, আমি কোনো এমব্রায়োকে ডিস্ট্রয় করছি না, আমি অন্য কারোর কোনো ক্ষতি করছি না, তাহলে সেটা অবশ্যই কোনো এথিক্যাল ইস্যু হওয়ার কথা নয়। ঠিক আছে? তার উপর আমি যদি আমার নিজের স্টেম সেল, আমি এখন আমার যা বয়স, এই বয়সে আমি যদি আমার স্টেম সেল ইউজ করে আমার নিজের কোনো কাজে লাগাই, তো সেটা আমার ওপর ডিপেন্ড করে আমার বডি সেটাকে রিজেক্ট করবে কি রিজেক্ট করবে না। সেটা পুরোপুরি আমি সেটাকে অটোগ্রাফট বলবো। ঠিক আছে? মানে যার অটোগ্রাফ, সরি, অটোগ্রাফট বলবো, বিকজ এটা আমার গ্রাফট আমার বডিতেই লাগানো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এই সব কারণে এথিক্যাল ইস্যু তো সেভাবে নেই, বাট দেখতে গেলে দের আর সার্টেন থিংস, যে স্টেম সেল অবটেন করতে গিয়ে, এমব্রায়োনিক স্টেম সেল অবটেন করতে গিয়ে এক সময় এমব্রায়োটা নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছিস? এক সময় এমব্রায়োনিক স্টেম সেল অবটেন করতে গিয়ে এমব্রায়ো নষ্ট হয়ে যায়, আর এমব্রায়ো নষ্ট হলে মানে কি একটা লাইফই নষ্ট হয়ে গেল। সো সেখানে একটু এথিক্যাল ইস্যুটা একটু বাধা দেয়। তার উপর হতে পারে যে এমব্রায়োনিক স্টেম সেল তুই যে সেভ করে রেখে দিলি, অ্যাডাল্ট না, এমব্রায়োনিক স্টেম সেলের কথা বলছি, কিন্তু এমব্রায়ো অবস্থায় যেটা আমি প্রিজার্ভ করেছি, এক সময় সেই স্টেম সেলগুলোকে ইউজ করার সময় বডিতে ক্যান্সারাস সেলসের উৎপত্তি হয়ে যায়। সো দের ইজ এ রিস্ক। আর একটা রিস্ক তো আছে ট্রান্সপ্লান্ট রিজেকশনের। আমি যে আমার বডি স্টেম সেল ইউজ করে যে লিভারটা বানিয়ে আমার বডিতে লাগাবো, হতেই পারে আমার বডি সেটাকে রিজেক্ট করে দেবে। ঠিক আছে? আর একটা হতে পারে এমব্রায়োনিক স্টেম সেল ইউজ করার সময় অ্যাবর্শন, এমব্রায়োটা নষ্ট হয়ে গেলো, তাহলে অ্যাবর্শন করতে হবে, সেটা তো আমি অলরেডি বললাম। আর একটা হচ্ছে এই যে টেকনোলজিটা আছে সেটা আমি মিসইউজ করতে পারি। আমি প্রথমেই বলেছিলাম, মনে আছে, যে টোটিপোটেন্ট স্টেম সেল দিয়ে আমি একটা নতুন মানুষই বানিয়ে ফেলতে পারবো। আমি যদি এমব্রায়ো অবস্থায় টোটিপোটেন্ট স্টেম সেল নিয়ে রেখে দিই, সেটা যদি কেউ, আমি যখন এমব্রায়ো ছিলাম, যদি আমার কেউ টোটিপোটেন্ট স্টেম সেল রেখে দিয়ে থাকে, সেটাকে নিয়ে গিয়েও কিন্তু আমার মতো আর একটা ক্লোন বানিয়ে ফেলতে পারে। দ্যাট ইজ অবভিয়াসলি ইনলিগাল, দ্যাট ইজ মিস ইউজ অফ টেকনোলজি। ঠিক আছে? এই হচ্ছে এথিক্যাল ইস্যু রিগার্ডিং স্টেম সেল থেরাপি। পড়ে দেখবি, বুঝে যাবি, আর কিছু নেই, আমি যতটা বুঝলাম সেটাই আছে। ঠিক আছে? নাও উই উইল মুভ অন টু অ্যাপ্লিকেশনস অফ বায়োটেকনোলজি ইন অ্যাগ্রিকালচার। অ্যাগ্রিকালচারে বায়োটেকনোলজি আমরা কোথায় কোথায় ইউজ করেছি বা ইউজ করছি? অ্যাগ্রিকালচারে অ্যাকচুয়ালি বায়োটেকনোলজি ইউজ করতে শুরু করেছি আমরা অনেক কাল আগে, গ্রিন রেভলিউশন, সেই ফ্যামিন এসেছিল, বেঙ্গল ফ্যামিন এসেছিল। বেঙ্গল ফ্যামিন হচ্ছে তোর 1943-তে এসেছিল, মানে পুরো ফ্যামিন হয়ে কোনো অ্যাগ্রিকালচার হয়নি, খুব ক্ষতি হয়েছিল। তারপরই গ্রিন রেভলিউশন 1960s আনা হয়েছিল। অনেক ধরনের নতুন সিডস, নতুন ফার্টিলাইজার্স, এইসব নতুন নতুন জিনিস নিয়ে নতুন করে একটা গ্রিনারি বানাবার একটা মানে একটা কি বলবো, ইন্টেনশন নিয়ে এগোনো হয়েছিল, সেটাকেই হচ্ছে গ্রিন রেভলিউশন বলা হয়। তো গ্রিন রেভলিউশনে বেসিক্যালি হয়েছিল কি, নতুন নতুন ফার্টিলাইজার্স, নতুন নতুন কেমিক্যালস ইউজ করা হয়েছিল যাতে ফসলটা বেশি হয়, ক্রপসের ইল্ডটা যাতে বেশি হয়। তারপর ইমপ্রুভড সিডস, এটা একটা খুব বড় জিনিস হয়েছিল, ইমপ্রুভড সিডস ইউজ করা হয়েছিল। সিডস বেটার ইউজ করা হলে, নতুন ক্রপ ভ্যারাইটি ইউজ করলে ভালো ভালো গাছ তৈরি হয়েছিল। তারপরে ইরিগেশন ফ্যাসিলিটি খুব ডেভেলপ হয়েছিল, জল টল দেওয়ার যে ফ্যাসিলিটি, আগে সেটা খুব পুয়ার ছিল। তো ওই জন্য ফ্যামিন এলে বা বৃষ্টি না হলেই খুব ক্ষতি হতো। বৃষ্টি যদি না হয় গোটা ফিল্ড জল পেত না, সব ক্রপস মরে যেত। তো
তো ইরিগেশন ফ্যাসিলিটিটা গ্রিন রেভলিউশনের সময় অনেক বেটার করা হয়েছিল। এইসব ফ্যাসিলিটি বেটার করার জন্য অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছিল অ্যাগ্রিকালচারে, সেটাকে গ্রিন রেভলিউশন বলা হয়েছিল। ঠিক আছে। তো অ্যাগ্রোকেমিক্যাল, তখন যে অ্যাগ্রোকেমিক্যাল যে কেমিক্যাল ইউজ করা হয়, কেমিক্যাল যতই ভালো হোক না কেন শেষমেশ তো দেয়ার কেমিক্যালস ক্ষতি করতে পারে। এই যে আমরা মুখে হাবি জাবি ক্রিম লাগাই, হ্যানা ত্যানা লাগাই, তো তখনের জন্য তো আমাদেরকে ফর্সা করে দেয় বা সুন্দর করে দেয়, বাট আফটার অল দেয়ার কেমিক্যালস কী করে আমাদের স্কিনটাকে কিন্তু অনেক দিন ধরে যদি সেটা ইউজ করতে থাকি স্কিনটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তো কেমিক্যাল ইজ আফটার অল কেমিক্যাল, টেম্পোরারি তোকে খুব ভালো এফেক্ট দেবে কিন্তু ফাইনালি গিয়ে তোর ক্ষতিও করতে পারে। তো সেই অ্যাগ্রো কেমিক্যালগুলোকে রিপ্লেস করে বায়ো ফার্টিলাইজার্স, বায়ো পেস্টিসাইড এইগুলোকে আনা হয়েছে। ঠিক আছে। বায়ো ফার্টিলাইজার নামে কি আছে, বায়ো মানে কি, সেটা লিভিং থিংস থেকে সেই জিনিসগুলো বানানো হয়। তো যে কোনো জিনিস অর্গ্যানিক যদি হয়, এই বলে না অর্গ্যানিক ডাল খাও, অর্গ্যানিক চা খাও, মানে কি সেগুলো কি একবারে পিওর মাটি থেকে বানানো। ঠিক আছে। তো এই বায়ো ফার্টিলাইজার্স হচ্ছে কোনো লিভিং থিং থেকে, হয়তো লিভিং থিং বলতে এখানে ব্যাকটেরিয়া ইউজ করে বায়ো ফার্টিলাইজার, বায়ো পেস্টিসাইড এগুলো ইউজ করা হয়। সেগুলো ইউজ করে যদি যেই ম্যানিওর আমরা বানিয়ে থাকি, সেই ম্যানিওরগুলো অনেকটা ভালো গাছের জন্য, আর ওই জন্যই সেটাকে বলে অর্গ্যানিক ফার্মিং। অর্গ্যানিক ফার্মিং মানে হচ্ছে বায়ো ফার্টিলাইজার, বায়োকেমিক্যালস ইউজ করে যে ফার্মিংটা হয় সেটাকে অর্গ্যানিক ফার্মিং বলে। এবার আমি যদি তোকে বলি যে আমি অর্গ্যানিক চা খাই, অর্গ্যানিক চা মানে টাটা চা এইসব কিছু না, অর্গ্যানিক চা মানে হচ্ছে অর্গ্যানিক ফার্মিং দিয়ে যে চাটা গ্রো করেছে। আর অর্গ্যানিক ফার্মিংয়ে অর্গ্যানিক চা কিভাবে গ্রো করবে, যেই মাটিতে কোনো কেমিক্যাল নেই, যেই মাটিতে কোনো অ্যাগ্রো কেমিক্যাল নেই, যেই মাটিতে শুধুমাত্র বায়ো ফার্টিলাইজার ইউজ করা হয়েছে। যদি মাটিতে কেমিক্যাল না থাকে তাহলে তো চা পাতাটাতেও কোনো কেমিক্যাল যাবে না, গাছেও কোনো কেমিক্যাল যাবে না। তার মানে দিস প্লান্ট উইল বি কমপ্লিটলি ফ্রি অফ কেমিক্যালস। তখন আমি সেটাকে বলবো অর্গ্যানিক টি। তাহলে অর্গ্যানিক ফার্মিং মানে কেমিক্যাল ছাড়া, আর অর্গ্যানিক ক্রপস মানে সেইগুলোও কেমিক্যাল ছাড়া। আই হোপ আই এম ক্লিয়ার। ঠিক আছে। এরপর আস্তে আস্তে এলো জেনেটিক্যালি মডিফাইড ক্রপস। জেনেটিক্যালি মডিফাইড ক্রপস এতদিনে নিশ্চয়ই এবার বুঝবি, বায়ো টেকনোলজি তো অলমোস্ট শেষ হতে যায়, মানে ওদের জিনে আমি কিছু করেছি, ওদের জিনে আমি কোনো নিজের আমার জিন অফ ইন্টারেস্ট কিছু ঢুকিয়েছি, বা কোনো ডিফেক্টিভ জিন বের করে সেটাকে রিপ্লেস করেছি, কিছু একটা আমি জেনেটিক্যালি মডিফাই করেছি ওর ক্রোমোজোমে বা ওর জিনে। তো সেটাই বলা হবে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস। এই জেনেটিক্যালি মডিফাইড ক্রপসের জন্য আরও আমাদের অ্যাগ্রিকালচার ডেভেলপ করেছে। তো এই জেনেটিক্যালি মডিফাইড প্লান্টস নিয়ে আমরা ডিটেলসে পড়বো। ঠিক আছে। আচ্ছা, জেনেটিক্যালি মডিফাইড প্লান্টসকে আমরা ট্রান্সজেনিক প্লান্টসও বলতে পারি। ট্রান্সজিন কী ছিল আমি এই চ্যাপ্টারের একদম শুরুতে পড়িয়েছিলাম। ট্রান্সজিন কি, একটা আমার জিনে যদি আমি বাইরে থেকে কোনো ফরেন জিন ঢোকাই, এই ফরেন জিনটা আমি যদি এখানে লাগিয়ে দিই, এই ফরেন জিনটাকেই বলা হবে ট্রান্সজিন। ফরেন জিনকে বলা হয় ট্রান্সজিন। তো যেই গাছের মধ্যে আমি ফরেন জিন ঢোকাবো, যেই গাছের মধ্যে আমি ট্রান্সজিন ঢোকাবো, সেই গাছটাকে আমি বলবো ট্রান্সজেনিক প্লান্ট। সেই গাছটাকে বলা হবে ট্রান্সজেনিক প্লান্ট, বা সেই গাছটাকে বলা হতে পারে জেনেটিক্যালি মডিফাইড প্লান্ট। ঠিক আছে। যা ফার্স্ট ট্রান্সজেনিক প্লান্ট হচ্ছে তোর ওই টোব্যাকো প্লান্টকে প্রথম ট্রান্সজেনিক প্লান্ট বানানো হয়েছিল। মানে টোব্যাকোটা ট্রান্সজেনিক না, কোনো টোব্যাকো প্লান্টের মধ্যে একটা ট্রান্সজিন ঢোকানো হয়েছিল। ট্রান্সজিনটা কী ছিল, কানামাইসিন বলে একটা অ্যান্টিবায়োটিক আছে। কানামাইসিন বলে একটা অ্যান্টিবায়োটিক আছে, কানামাইসিন রেজিস্ট্যান্স দেয়, সেই জিনটা ঢোকানো হয়েছিল। এমন একটা জিন ওই টোব্যাকো প্লান্টের জিনের মধ্যে, টোব্যাকো প্লান্টের যে জিন আছে, টোব্যাকো প্লান্টের জিনের মধ্যেই কানামাইসিন রেজিস্ট্যান্স জিন ঢোকানো হয়েছিল। কেন? বিকজ তুই টোব্যাকো প্লান্টকে স্প্রে করছিস কানামাইসিন দিয়ে, যাতে টোব্যাকো প্লান্টের ওপর যা যা ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলো কানামাইসিনে মরে যায়, কিন্তু যাতে টোব্যাকো প্লান্টটা এফেক্ট না হয়, যাতে টোব্যাকো প্লান্টটা রেজিস্ট করতে পারে কানামাইসিনে, ওই জন্য টোব্যাকো প্লান্টের মধ্যে ঢোকানো হয়েছিল। সো দিস টোব্যাকো প্লান্ট, এই যেটা ঢোকানো হয়েছিল, দিস টোব্যাকো প্লান্ট ওয়াজ নোন অ্যাজ আ ট্রান্সজেনিক প্লান্ট। দিস প্লান্ট ওয়াজ নোন অ্যাজ আ ট্রান্সজেনিক প্লান্ট। প্রথম এই প্লান্টটার ওপর এরকম ট্রান্সজিন ঢোকানো হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানটা পড়ে দেখ, পেজ নাম্বার 623-তে একদম এন্ডে আছে অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি ইন অ্যাগ্রিকালচার আছে পেজ নাম্বার 623-তে। এটা নিজে আমি বুঝিয়ে দিয়েছি, এটা পড়ে দেখ। তারপর ঢুকে পড় জেনেটিক্যালি মডিফাইড প্লান্টসে। জেনেটিক্যালি মডিফাইড প্লান্টসে কি লেখা আছে, দ্য প্লান্টস অবটেইনড বাই দ্য ট্রান্সফার অফ জিনস or genes from some unrelated organism through genetic engineering.
জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে তুই যদি অন্য জায়গা থেকে জিন ঢোকাস তখন সেটাকে ট্রান্সজেনিক প্লান্ট বলা হবে। The first transgenic plant was produced in 1983 when a new variety of tobacco expressing kanamycin resistance was produced. Soon, transgenic crop varieties resistant to herbicides, insects, or viruses or expressing male sterility, delayed ripening or slow fruit softening were developed. Delayed ripening মানে যাতে অনেক পরে পাকে। প্রথমেই পেকে গেলে কি হবে? প্রথমেই পেকে গেলে সেগুলো পড়ে যাবে। তুই প্রথমেই তাড়াতাড়ি পেকে গেলে খুব একটা বেশি ভারী হবে না ফলটা। অনেক বেশি যদি টাইম দিস পাকার জন্য ফলটা ভারী হবে, তুই বেচতে পারবি, বেশি টাকা পাবি মার্কেটে। কিন্তু খুব তাড়াতাড়ি যদি পেকে যায় সেটা ফলটা ভারী হবে না আর তোর বেশি আয় পাবি না তুই মার্কেটে। আচ্ছা, ফ্লেভার সেভার টমেটোটাও বানানো হয়েছিল, মার্কেটে এসেছিল, সেটাও এক ধরনের কি বলে ট্রান্সজেনিক প্লান্ট। ফ্লেভার সেভার টমেটোটা কি আমি একটু বলেই দিই। এটা একটা ট্রান্সজেনিক ক্রপ। শুধু টমেটোটা ট্রান্সজেনিক ক্রপ না, টমেটোর মধ্যে নিশ্চয়ই কোনো জিন ঢোকানো হয়েছিল, সেই জিনটা ঢোকানোর পর সেটাকে ফ্লেভার সেভার টমেটো বলা হয়েছিল। কেন? এটার মধ্যে এমন একটা জিন ঢোকানো হয়েছিল which gave this plant resistance against rotting, পচে যাওয়ার থেকে রেজিস্ট্যান্স দিয়েছিল। টমেটোটা খুব তাড়াতাড়ি পচে যেত। কি করে পচে? তার টমেটো মানে পেকে বেশি যাবে কেন বা পচবে কেন? বিকজ টমেটোর যে বাইরের সেল ওয়ালটা আছে, যে বাইরের একদম সেল ওয়ালটা, এই সেল ওয়ালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যেত। ঠিক আছে, খুব সেল ওয়ালটা তাড়াতাড়ি নরম হয়ে যেত। কেন? একটা এনজাইম কাজ করতো, একটা এনজাইম, খুব বাজে একটা এনজাইম ছিল, এই যে খুব বাজে একটা এনজাইম ছিল, যেটার নাম হচ্ছে পলিগ্যালাকটুরোনেজ বলে একটা এনজাইম আছে, খুব বাজে ছিল, প্রডিউস হয় আর কি, টমেটোই নিজেই প্রডিউস করে, যেটা এই সেল ওয়ালের মেটেরিয়ালটাকে নষ্ট করে দেয়। সেল ওয়াল কী দিয়ে বানানো? সেল ওয়াল পেকটিন দিয়ে বানানো। পেকটিন, সেলুলোজ, এইসব দিয়ে তো সেল ওয়াল বানানো থাকে। পলিগ্যালাকটুরোনেজ এই পেকটিনটাকে নষ্ট করে দিত। পেকটিন একটা শক্ত জিনিস, এই শক্ত জিনিসটাকে নষ্ট করে দেওয়ার জন্য সেল ওয়ালটা পুরো নরম তুলতুলে হয়ে গিয়ে তাড়াতাড়ি পেকে গিয়ে পচে যেত। এমন একটা জিন ঢোকানো হলো ফ্লেভার সেভার টমেটোতে, যেটা এই এনজাইমটাকে ব্লক করে দিত। এই এনজাইমটাকে ব্লক করলেই ও আর পেকটিনকে গলাতে পারতো না, নরম করে দিতে পারতো না, যার জন্য পেকটিন শক্ত করে রাখতো, টমেটো তাড়াতাড়ি পাকতো না, তাড়াতাড়ি পচতো না। দিস ওয়াজ ফ্লেভার সেভার টমেটো। ওটা এক ধরনের ট্রান্সজেনিক ক্রপ ছিল। ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে যাবো পেজ নাম্বার 624-এ, অবজেক্টিভস অফ ডেভেলপিং জিএম ক্রপস। জিএম ক্রপস ডেভেলপ আমরা কেন করব? এটা আমি ফটাফট বলে চলে যাচ্ছি। পেস্ট রেজিস্ট্যান্স। আমি যদি এখন ফার্মার হই আর আমি যদি আমার ক্রপসকে বাঁচাতে চাই ইনসেক্ট থেকে, পেস্ট থেকে, আমাকে প্রচুর ইনসেকটিসাইড, পেস্টিসাইড এসব স্প্রে করতে হবে। কিন্তু আমি যে ইনসেকটিসাইড, পেস্টিসাইড স্প্রে করব, সেই গাছটাতে যে স্প্রে করব, সেই গাছ থেকে যে আনাজটা হবে, এই পেস্টিসাইডগুলোতে আনাজেও ঢুকে যাবে, আর এই আনাজটা আমি মানুষকে খেতে দেবো, সেই মানুষের বডিতেও ইনসেকটিসাইড, পেস্টিসাইড ঢুকে যাবে, উইচ ইজ ভেরি ব্যাড ফর আওয়ার বডি। ঠিক আছে, সেটা যদি না করে আমি গাছের মধ্যে এমন একটা জিন ঢুকিয়ে দিলাম যে সেই জিনটা কোনো পেস্টকে রেজিস্ট করবে, কোনো পেস্ট ওকে ক্ষতি করতে পারবে না সেই জিনটার জন্য। মানে সেই জিনটাতে এমন কোনো প্রোটিন বানাবে, জিন তো প্রোটিন বা এনজাইমই বানায়, সেই জিনটাতে এমন কোনো প্রোটিন বানাবে যাতে এই পেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাহলে কি হলো? আমাকে ইনসেকটিসাইড, পেস্টিসাইড না খরচা করেই পেস্ট থেকে রেজিস্ট্যান্ট হয়ে গেলাম আমি। সিমিলারলি নাম্বার 2 দেখ, হার্বিসাইড আর ভিডিসাইড টলারেন্স। হার্বিসাইড মানে একই জিনিস, হার্বসে দেওয়া হয় সেই হার্বিসাইডগুলো, আর ভিডিসাইড মানে হচ্ছে উইডস দিয়ে দেওয়া হয় মেরে দেওয়ার জন্য। উইডস মানে কি? উইডস হচ্ছে আনওয়ান্টেড প্লান্টস। তুই যে তোর কাজের ক্রপস বসিয়েছিস, মানে তোর যেগুলো দরকার সেই ক্রপস বসিয়েছিস, সেই ক্রপসের সাথে এরকম ছোট ছোট উইডস হয়ে আছে মাটির মধ্যে, দোজ আর আনওয়ান্টেড প্লান্টস। নিজেরা তো কিছু ভালো করেই না, নিউট্রিশন সোক করে নেয়। তোর যে দরকারি গাছ সে নিউট্রিশন পাবে না, এরা সোক করে নেবে।
তাই ভিডিসাইড স্প্রে করতে হয় যাতে উইডসগুলো মরে যায়। তো কিন্তু ভিডিসাইড স্প্রে করা সেটাও তো খুব এক্সপেন্সিভ, তার উপর আবার একই ব্যাপার গাছের মধ্যেও চলে যাবে, যার জন্য কি হয় এমনভাবে কোনো জিন ঢুকিয়ে দেওয়া হয় যাতে উইড হবেই না চারদিকে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখ, টলারেন্স অফ অ্যাবায়োটিক স্ট্রেস। অ্যাবায়োটিক স্ট্রেস মানে হচ্ছে ধর অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, তাহলে গাছটা জল পায়নি, গাছটা কিন্তু এক ধরনের কিসে আছে, স্ট্রেস এ আছে। এটাকে বলা হয় অ্যাবায়োটিক স্ট্রেস। বায়োটিক মানে হচ্ছে লিভিং থিং যখন তোকে স্ট্রেস দেবে, বায়ো, ওই জন্য বায়োটিক। কিন্তু অ্যাবায়োটিক মানে কি, মানে কোনো নন লিভিং থিং তোকে স্ট্রেস দিচ্ছে। নন লিভিং থিং স্ট্রেস দেওয়া মানে কে দিতে পারে, ওয়াটার দিতে পারে, সান দিতে পারে, এরা সব স্ট্রেস দিতে পারে, হিট দিতে পারে, কোল্ড দিতে পারে, এরা হচ্ছে অ্যাবায়োটিক স্ট্রেস। তো ধর এমন ঠান্ডা পড়লে যে গাছটা প্রচুর কোল্ড স্ট্রেস পেলো, তাহলে মরে যেতে পারে। কিন্তু আমি যদি এমন জিন ঢুকিয়ে দিই যাতে ও কম ওয়াটারেও বাঁচতে পারবে, বেশি হিটেও বাঁচতে পারবে, বেশি কোল্ডেও বাঁচতে পারবে, তাহলে বুঝতে পারছিস আমাদের কাল্টিভেশনটা কত ইমপ্রুভ করবে। সিমিলারলি নেক্সট পয়েন্ট দেখ, ডিজিজ রেজিস্ট্যান্ট। ডিজিজ রেজিস্ট্যান্ট মানে ব্যাকটেরিয়া, ফানজাই, ভাইরাস এসব হবে না, এমন জিন ঢুকিয়ে দেবো যাতে এই সবগুলো রেজিস্ট করে যেতে পারবে, এইসব ইনফেকশিয়াস ডিজিজগুলো হবে না। একই ব্যাপার, এইসব জিনিসগুলো একই। তো 5টা পয়েন্ট পড়ে রাখবি। আর তারপরে নিউট্রিশনাল ভ্যালু, নাম্বার 6টা দেখ, নিউট্রিশনাল ভ্যালু অফ ফুড বাড়বে। মানে কি, এই যে আমাদের এখানে বেশিরভাগটাই আমরা ভাত খাই, চাল খাই আর আলু খাই, এইসব জিনিসগুলোই আমরা বেশি খাই। গরিব লোকেরাও খুব বেশি কিছু আনাজপত্র কিনতে পারে না, বেশিরভাগটা কি কেনে, চাল আর আলুটাই কেনে। ঠিক আছে, এবার আলুর মধ্যে নিউট্রিশন তো আছে কিন্তু কম নিউট্রিশন, ইটস নট আ হোল ফুড, মানে যত তোর নিউট্রিশন দরকার সব নিউট্রিশন কিন্তু আলুর মধ্যে থাকে না। কিন্তু ধর আমি এমনভাবে একটা আলুর গাছের মধ্যে এমন জিন ঢুকিয়ে দিলাম, সেই জিনটার জন্য অনেক বেশি, আরও বেশি নিউট্রিয়েন্ট সাপ্লাই হতে থাকলো, আরও অনেক বেশি নিউট্রিয়েন্ট, ভিটামিনস ওখানে হতে থাকলো, প্রোটিন হতে থাকলো পোট্যাটোটার মধ্যে। তারপরে আমি এগুলোকে বেচলাম, তাহলে কি হলো, এই নর্মাল পোট্যাটো, এই নর্মাল রাইসটাই কি হয়ে গেল, ট্রান্সজেনিক পোট্যাটো, ট্রান্সজেনিক রাইস, এগুলোর মধ্যে আরও অনেক বেশি নিউট্রিশন হলো। তাতে কি হলো, যারা যারা খাবে তাদের মধ্যে বেশি বেশি নিউট্রিশনটা গেল। তাহলে এনহ্যান্সড নিউট্রিশনাল ভ্যালু অফ ফুড হচ্ছে 6th পয়েন্টটা। ওকে, তো এই পয়েন্টগুলো যেগুলো মোটা 5-6টা পয়েন্ট তো ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিই, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 6। ঠিক আছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট, তার বাকিগুলোর মধ্যে আরও 2টো পড়ে নিতে পারিস। ঠিক আছে।